বিএনপির করা মামলায় রাতের ভোটের সিইসি নুরুল হুদা গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। শাপলা প্রতীক চেয়ে নিবন্ধনের আবেদন এনসিপির, ফেব্রুয়ারিতে ভোটের আলোচনায় বিএনপির স্বস্তি। ইরানের পরমাণু স্থাপনায় বোমা মেরে শান্তির পথ খুঁজছে যুক্তরাষ্ট্র, বিশ্ব নেতাদের উদ্বেগ। ইরান পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন, বাংলাদেশিদের ঢাকায় ফিরিয়ে আনার কাজ শুরু। প্রেস ক্লাব এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আতিকুর রহমান, আমি শাহনাজ শাহরিয়ার। নির্বাচন নিয়ে বিএনপির করা অনিয়ম জালিয়াতির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তারের পর তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। 2018 সালে জাতীয় নির্বাচনে রাতের ভোটের জন্য সমালোচিত KM নুরুল হুদা। আওয়ামী লীগ আমলের বিতর্কিত নির্বাচনের কারিগর যে কজন, তাদের মধ্যে তিনি একজন। ভোটের আগের রাতে ভোট দেয়া হয়েছে, এই বিষয়ে আপনাদের বক্তব্য? এটা সম্পূর্ণ অসত্য কথা। রাতের ভোট খ্যাত 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তার নেতৃত্বে। 12তম প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। 2017 থেকে 2022 এই মেয়াদের সব নির্বাচনে কলঙ্কের ছাপ পড়েছে সাবেক এই আমলার হাত ধরে। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার 5 নম্বর সেক্টরের নিজ বাসায় নুরুল হুদাকে ঘেরাও করে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে ধরে নিয়ে যায় তাকে। পুলিশ জানায়, রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে। নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্য কাউকে নির্বাচনে জয় করানোর বিষয়ে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয় শেরেবাংলা নগর থানায়। স্থানীয় জনগণ তাকে নেয় এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে দেয়। পুলিশ হেফাজতে দেওয়ার পর এখন বর্তমানে সে ডিবি হেফাজতে আছে। এর আগে 3টে জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 19 জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা এই শেখ হাসিনার নির্দেশে এই ভোট তারা সম্পন্ন করে। 13 সাল, 14 সাল এবং 24 সালে সর্বশেষ আপনার কাজী আওয়াল সাহেব যেটা করেছিলেন সেটা ড্যামি ভোট। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ আমলে বিতর্কিত নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে অনুসন্ধান করছে দুদকও। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শেষ দিন আবেদন করে অন্তত 2 ডজন রাজনৈতিক দল। শাপলাকে দলীয় প্রতীক হিসেবে চেয়েছে এনসিপি। দলটির নেতাদের আশা, জনগণের দাবি আমলে নিয়ে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করবে সরকার। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে শেষ দিনে নতুন দলগুলোর নিবন্ধন আবেদনের হিড়িক পড়ে। এদিন আবেদন করে জাতীয় নাগরিক পার্টি সহ অন্তত 2 ডজন নতুন দল। পরে দলের সদস্য সচিব জানান, নিবন্ধনের সব শর্ত পূরণ করে আবেদন করেছে এনসিপি। প্রতীক হিসেবে প্রথম পছন্দ শাপলা, আর না হলে কলম আর মোবাইল ফোন প্রতীক চেয়েছে দলটি। দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসাবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। এ সময় দ্রুত নির্বাচন কমিশন গঠনের দাবির কথাও তুলে ধরেন এনসিপি নেতারা। ইলেকশন কমিশন পুনর্গঠন প্রয়োজন এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানটা নতুনভাবে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে তুলে ধরা প্রয়োজন। 25 জেলা ও 105 উপজেলার কমিটি ও সমর্থকদের বিস্তারিত জমা দিয়ে প্রতীক বিতর্ক নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, সংস্কারের উপর নির্ভর করে নির্বাচনের প্রস্তুতির কথা।
জাতীয় প্রতীক কিন্তু কেবল শাপলা নয়, শাপলা, ধানের শীষ, তারকা এগুলো মিলিয়ে কিন্তু জাতীয় প্রতীক। সেক্ষেত্রে আপনারা দেখবেন ধানের শীষ এবং তারকা বা তারা এই দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না। নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি। এবারের নির্বাচন সামনে রেখে গেল 10 মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে আবেদনপত্রের আহ্বান করা হয়। 20 এপ্রিলের মধ্যে আবেদন করে 65টি নতুন রাজনৈতিক দল। এরপর এনসিপি সহ 46টি দলের আবেদনের প্রেক্ষিতে দলের নিবন্ধন আবেদনের সময়সীমা 2 মাস বাড়িয়ে 22 জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনক্ষণের বিষয়টি আলোচনায় আসে শুধু বাংলাদেশ নয়, বিদেশি বন্ধু রাষ্ট্রের জন্য স্বস্তির। মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ইউনূস তারেক বৈঠককে গুরুত্ব দিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির পাশাপাশি বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোর সাথে নিয়মিত সম্পর্ক রাখছে বিএনপি। এরই অংশ হিসাবে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এই বৈঠক। প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী চলা এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অংশ নেন দলটির 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনক্ষণের বিষয়টি আলোচনায় আসা শুধু বাংলাদেশ নয়, বন্ধু রাষ্ট্রের জন্য স্বস্তির। জানান, ইউনূস তারেক বৈঠকের ফলে দেশের রাজনীতিতে বড় ধরনের যে গতি এসেছে তা গুরুত্ব সহকারে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি, কারণ সবারই তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে, একটা পরিকল্পনা থাকে আগামী দিনগুলোতে তারা কিভাবে কাজ করবে। তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে, সেটাও আলোচনায় আসছে। এদিকে রাজধানীর কাকরাইলে শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক তারুণ্যের রাষ্ট্র সংলাপে অংশ নিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলে বন্ধ করা যাবে মেধা পাচার। মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন করো। আমাদেরকে মেধাহীন করার জন্য এখান থেকে ব্রেন ড্রেন হয়েছে, তারা আসে না। কেন আসে না? যে রুমের মধ্যে অক্সিজেনের অভাব হবে সেখানে কি মানুষ বাঁচতে পারে? পারে না। তো সুতরাং এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে যাতে মেধাবীরা কখনো এখানে না আসে। এ সময় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা উল্লেখ করে মাতৃভাষায় শিক্ষার উপর জোর দেওয়ার কথা জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। মাতৃভাষায় সেকেন্ডারি লেভেল পর্যন্ত আমাদেরকে অবশ্যই শিক্ষাটা বাধ্যতামূলক করতে হবে। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। ইরান ইসরায়েল সংঘাতের খবর জানাবো এ পর্যায়ে। অবশেষে ইসরায়েল ইরান সংঘাতে নিজেদের জড়িয়ে ফেলল যুক্তরাষ্ট্র। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিশেষ বাংকার বাস্টার বোমা ফেলে হামলা চালায় মার্কিন B-2 বিমান। হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণে নিজেদের সামরিক সাফল্য নিয়ে গর্ব করেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা নিশ্চিহ্ন হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতে এবার মিত্রের হয়ে ময়দানে যুক্তরাষ্ট্র। তেল আবিবের সাথে সমন্বয় করে বোমারু বিমান নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। হামলা হয় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায়। এ সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানায়, মাটির 262 ফুট গভীরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছে মার্কিন সেনারা। হামলা শেষে ইরানের আকাশসীমা থেকে সফলভাবে বেরিয়ে আসে বিমানগুলো। যুক্তরাষ্ট্রের এমন সাহসী সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে নিজেদের সামরিক সাফল্য নিয়ে গর্ববোধ করেন তিনি। শত্রুর মোকাবেলায় ইসরায়েল যুক্তরাষ্ট্রকে একটি দল হিসেবে অভিহিত করেন, ধন্যবাদ জানান নেতানিয়াহুকে। এই হামলার পর হয় শান্তি ফিরবে, নয়তো গেল 8 দিনে ইরানের উপর যে হামলা হয়েছে তা আরো ভয়াবহ রূপ নেবে। এখনো অনেক লক্ষ্যবস্তুতে হামলা করা বাকি। হামলার বিষয়টি নিশ্চিত করে নিন্দা জানিয়েছে ইরানের পরমাণু সংস্থা।
এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে ভয়াবহ যুদ্ধের সূচনা বলছে হুতি বিদ্রোহীরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা চালানো অভিযানের নাম মিডনাইট হ্যামার। পেন্টাগনের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়েছে, অপারেশন মিডনাইট হ্যামারে অংশ নেয় 125টিরও বেশি যুদ্ধ বিমান। ব্যবহৃত হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় B-2 বিমান, যা যুক্তরাষ্ট্র থেকে উড়ে গিয়ে হামলা চালায়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি, এই হামলার লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন নয়। এসব ছবি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমের। যখনই যুক্তরাষ্ট্র বড় ধরনের কোনো হামলা অভিযান পরিচালনা করে, এখানে জড়ো হন প্রেসিডেন্ট সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ইরানের পরমাণু স্থাপনায় হামলার সময়ও সিচুয়েশন রুমে জড়ো হন ট্রাম্প ও তার সঙ্গীরা। হামলার পরপরই ইরানের 3টি গুরুত্বপূর্ণ স্থাপনা নিশ্চিহ্ন করার দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিভ্রান্তিকর নানা মন্তব্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্র জড়াবে কিনা তা নিয়েছিল ধোঁয়াশা। 3 দিন আগেও জানিয়েছিলেন হামলা করবেন কিনা এর জন্য সময় নেবেন 2 সপ্তাহ। সেই পরিকল্পনা থেকে বেরিয়ে রোববার ভোরেই ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আঘাত হানল যুক্তরাষ্ট্রের B-2 স্টিলথ বোমারু বিমান। ইরানের পরমাণু স্থাপনায় চালানো এই হামলার নাম অপারেশন মিডনাইট হ্যামার, যার বিস্তারিত জানায় পেন্টাগন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ড্যান কেইন তুলে ধরেন অভিযানের খুঁটিনাটি। A large B-2 strike package comprised of bombers launched from the continental United States. শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে B-2 স্টিলথ বোমারু বিমানগুলো যাত্রা শুরু করে। বিশ্বকে বিভ্রান্ত করতে কৌশলে কিছু বিমানকে পাঠানো হয় প্রশান্ত মহাসাগরের দিকে, আর মূল বিমানগুলো যেতে থাকে পূর্ব দিকে, যেগুলো ইরানে পৌঁছাতে সময় লাগে দীর্ঘ 18 ঘন্টা। ইরানের স্থানীয় সময় মধ্যরাত 2:20 প্রথম হামলা হয় ফোর্দো পারমাণবিক স্থাপনায়। এরপর ক্ষেপণাস্ত্র চালানো হয় নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায়। রাখি জেসমিন, চ্যানেল 24। পরমাণু স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটি বলছে ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসঘাতকতা করেছেন। এই হামলার পরিণতির জন্য দায়ী থাকবে মার্কিন প্রশাসন। হামলা হয়েছে ফর্দো, নাতাঞ্জ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায়। ট্রাম্প জানিয়েছে, মাটির 262 ফুট গভীরে থাকা ফর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছে মার্কিন সেনারা। হামলা চালানো বিমানগুলো নিরাপদে ইরানের আকাশসীমা থেকে সরে এসেছে বলে জানিয়েছেন ট্রাম্প। জানা গেছে, ওয়াশিংটন স্থানীয় সময় রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প। এদিকে পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধের সূচনা করেছে বলে মত হুথিদের। The United States brutal military এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন। ইরানে হামলার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। তেহরান তার সার্বভৌমত্ব, স্বার্থ ও জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে নতুন করে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া যুদ্ধ যেন নতুন মোড় নিয়েছে। এ নিয়ে আলাপে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান। জনাব শাহাব এনাম খান, আমরা ট্রাম্পের বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন যে মিডনাইট হ্যামার অপারেশনের মাধ্যমে ট্রাম্প নিজেদের সামরিক শক্তি নিয়ে গর্ববোধ করেছেন এবং বলছেন যে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু এই ইরানে হামলার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনার কাছে কি মনে হচ্ছে, এই ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে যুদ্ধ আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলা আমাদেরকে আরো অনেক জটিল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় তো বটেই, মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে একটা বড় আশঙ্কা তৈরি হয়েছে যে বড় রকমের যুদ্ধাবস্থা অনেক লম্বা সময় ধরে থাকবে। এখানে 3টা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম কথা হলো যে ইরান জানতো যে এই ধরনের একটা আঘাত তার উপরে আসবে, সুতরাং এখনো পর্যন্ত যে জিনিসটা আমরা জানি না যে এই নিউক্লিয়ার স্থাপনাগুলিতে আদতে ইরান তার যে আর্সেনাল বা টেকনোলজিগুলি আছে সেগুলি রেখেছিল কিনা। কারণ নিউক্লিয়ার রেডিয়েশনের যে বিষয়টা আছে সেটাও কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখান থেকে কোনো রকমের রেডিয়েশন
তৈরি হয়নি। তার মানে এই জায়গাতে হয় ছিল না, অথবা থাকলে পরে তারা এটা সরিয়ে ফেলেছে। দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীন, রাশিয়া, তুর্কি এবং ইরানকে ঘিরে এখন বড় রকমের দ্বন্দ্ব তৈরি হবে। আজকেই ডোনাল্ড ট্রাম্প চীনকে অনুরোধ করেছেন যাতে ইরানকে চীন অন্তত পক্ষে এই বিষয়ে কনভিন্স করে যাতে স্ট্রেইট অফ হরমুজ এটাকে বন্ধ না করা হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে চীন নিজেই এই মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার বিরোধীকারী একটা রাষ্ট্র, এবং সেই ক্ষেত্রে সেই ইরানকে কতটুকু কনভিন্স করতে পারবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এছাড়াও চীনেরও তো নিশ্চয়ই একটা বড় রকমের স্বার্থ আছে স্ট্রেইট অফ হরমুজকে ধরে। আর 3 নাম্বারটা হলো যে ইসরায়েলের উপরে এখন বড় রকমের আঘাতের আশঙ্কা করাটা খুবই সমীচীন। এই কারণে যে হেজবুল্লাহ বলেন, হুতি বলেন বা অন্যান্য যতগুলি নন স্টেট অ্যাক্টর আছে, এরা প্রত্যেকেই এখন কোনো না কোনো ভাবে তাদের যে সক্ষমতা আছে সেটাকে ব্যবহার করবে। সুতরাং সব দিক থেকে দেখলে যে জায়গাতে মনে হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা আপার হ্যান্ড পাচ্ছে, সেই জায়গাতে আমি মনে করি না এখনো সময় এসছে বলার যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে আদতে এখানে বড় রকমের কোনো সাফল্য পেয়েছে। আর একটা ছোট্ট বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে মার্কিন রাষ্ট্রপতি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি তার যে মতগুলি বলেছেন যে 2 সপ্তাহে তিনি করবেন কি করবেন না, এটা নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছিল যে তিনি আসলে সময় এবং অ্যাটেনশন ডাইভার্ট করছেন। তো এই বিষয়টা ইরানের বেশ অনেক পত্র পত্রিকায় কিন্তু এসছে। সুতরাং ইরান এটার জন্য প্রস্তুত ছিল। সুতরাং সেই জায়গাতে আমাদেরকে এখন দেখতে হবে যে এই মার্কিন যুক্তরাষ্ট্র কি আর্লি ওয়ার্নিং দিয়েছিল ইরানকে কিংবা দেয়নি। যদি দিয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই এই হামলাটা খুব বেশি, যেটাকে আমরা বলি যে বড় রকমের এফেক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে হবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই চাইবে না সে তার সৈন্য সেখানে পাঠান, কারণ তার ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সিতে এটা একটা বড় প্রবলেম। আর দ্বিতীয় একটা বিষয় আছে যে সে যে স্টেলথ বিমানগুলি ব্যবহার করেছে সেটা কোনোটাই মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে যাওয়া না, সুতরাং সেগুলি সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই এসছে। যে কারণে ইরানের জন্য একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে যে ইরান যদি মার্কিন স্থাপনা যেগুলি মধ্যপ্রাচ্যে আছে সেগুলির উপরে হামলা চালায়, সেটা খুব স্বাভাবিকভাবেই ইরানের বিপক্ষেই যাবে, কারণ সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে স্বাভাবিকভাবেই তার একটা হোস্টাইল সম্পর্ক তৈরি হবে। সুতরাং বিষয়টা অত্যন্ত জটিল এই মুহূর্তে। জি জনাব শাহবিনাম খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহমিনাম খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেছে রাশিয়া। নিন্দা জানিয়েছে সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, মালয়েশিয়া সহ মুসলিম প্রধান দেশ। আর চীন, ভেনেজুয়েলা, কিউবা, চিলি, কলম্বিয়া সহ অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছে। আর জাতিসংঘ মহাসচিবের আশঙ্কা এই হামলা অস্থিতিশীলতাকে উস্কে দেবে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নেক্কারজনক হামলার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিশ্বজুড়ে। কেউ কেউ এ হামলার প্রতিবাদ জানিয়েছেন, কেউ আবার দুষছেন ইরানকেই। কিছু রাষ্ট্র আবার এ সংঘাত উদ্বেগের বিষয় বলে পাশ কাটাতে চাইছেন। তবে রাশিয়া বলছে এ হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। রোববার বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলা দায়িত্ব জ্ঞানহীন, দেশটি চায় কূটনৈতিক সমাধান। হামলার পরপরই জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততায় উদ্বিগ্ন তিনি। আশঙ্কা জানান মধ্যপ্রাচ্য পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েই কথা বলছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ইউরোপীয় ইউনিয়নের সভাপতি উর্সুলা সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া উচিত হয়নি, তাদের আলোচনার টেবিলে ফিরে আসা উচিত। ইরানে মার্কিন হামলায় ব্রিটেনকে আগে জানানো হলেও জড়িত না থাকার দাবি করছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান এই হামলার খবর উদ্বেগজনক। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় এ বিষয় নিয়ে তারা আলোচনা করবে, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকির। উদ্বেগ জানিয়েছে জাপানও।
নিন্দা জানিয়েছে ওমান, যুক্তরাষ্ট্রের হামলাকে অবৈধ আগ্রাসন বলে অভিহিত করেছেন। এছাড়াও নিন্দা জানিয়েছে কাতার, ইরাক, পাকিস্তান। সৌদি আরব এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানায়, ইসলামী প্রজাতন্ত্রে চলমান হামলা পর্যবেক্ষণ করছে তারা। সংঘাত এড়াতে প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা উচিত বলে মনে করে রিয়াদ। এছাড়াও ল্যাটিন আমেরিকার দেশ চিলি, ভেনেজুয়েলা, কলম্বিয়া ইরানের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইপসিতা জামান, চ্যানেল 24। ইরানে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে। প্রথম দলটি আগামী সপ্তাহে ঢাকায় পৌঁছাবে। ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এই কথা জানিয়েছেন। বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাবাসন প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। জুলাই গণহত্যার বিচার করতে পুরো জাতি ঐক্যবদ্ধ আছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা নিয়ে জাতীয় সেমিনারে কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। প্রধান উপদেষ্টার কাছে বিচার বিভাগের আলাদা সচিবালয় দাবি করেন প্রধান বিচারপতি। এ সময় অন্তর্বর্তী সরকারের সময়ে যত মামলা হয়েছে তার চেয়ে বেশি নিষ্পত্তি হয়েছে বলে জানান তিনি। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেজিং গেছেন বিএনপির প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তারা। বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন, সফরে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে। প্রতিনিধি দলটিতে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডাক্তার AJM জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন সহ আরও কয়েকজন। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভায় অকৃতকার্যদের কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। পরীক্ষায় বৈষম্য ও অনিয়মের অভিযোগ এনে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। জলকামান, সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে আশপাশের এলাকা। ভাইভা পরীক্ষায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ এনে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক দখলে নেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অকৃতকার্যরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ আন্দোলনকারীদের 5 মিনিটের মধ্যে রাস্তা ছাড়ার আলটিমেটাম দেয়। আন্দোলনকারীরা রাস্তা না ছাড়লে লাঠিচার্জ করে পুলিশ। নিক্ষেপ করা হয় জলকামান ও সাউন্ড গ্রেনেড। কয়েক দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এনটিআরসি আমাদের উপরে যথেষ্ট বৈষম্য করছে। আমরা এখানে যারা আছি আমরা আশা করছি আমরা 70% উপর আমরা নাম্বার পাবো, কিন্তু কেন যেন এনটিআরসি আমাদের প্রতি বৈষম্য করেছে আমরা সেটা জানি না। শুধু একটাই দাবি, আমরা আমাদের সনদটা চাই শুধুমাত্র। এনটিআরসি আমাদের চাকরি দিচ্ছে না, আমরা শুধুমাত্র আমাদের মার্কসটা দেখতে চাই। প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ যেন আমাদের ন্যায্য দাবিটা মেনে নেয়। এক পর্যায়ে শান্ত হয় পরিবেশ, শুরু হয় যান চলাচল। বারবার এভাবে যদি আন্দোলনকারীরা আন্দোলন করার জন্য অগণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের সবার জন্যই অমঙ্গলজনক। পারতপক্ষে আমরা বল প্রয়োগ করার চেষ্টা করি না। এটা হয়তো বা আমাদের দুর্বলতা হতে পারে, কিন্তু এটা আমরা আপাতত এই ইয়েতে আছি যে আমরা বুঝাবো, তারপরে একেবারে না হলে তখন তো সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা আছে, আমরা কিন্তু নিচ্ছি, আজকেও নিচ্ছি। এদিকে জুলাই আন্দোলন চলাকালীন সংযুক্ত আরব আমিরাতের কারাগারে আটক 25 জন সহ শতাধিক প্রবাসীর মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে প্রবাসীরা। পরিবার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধার মুখে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। আন্দোলনকারীরা জুলাই অভ্যুত্থানের সময় বিদেশে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জুলাই প্রবাসী যোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি জানান। মাহবুব রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, খবরে নিচ্ছি আর একটি বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সাথেই থাকুন।